আর বাড়ানো, আলো আর বাড়ানো, পঞ্চান্ন আছে, দেখা যায় না, দেখা যায় কই? ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কম না? কত আসছে? পরীক্ষা, আজকে পরীক্ষা আছে, এজন্য ক্লাস শর্ট করব, বেশিক্ষণ ক্লাস হবে না। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, অনেক কম কেন আপনারা? নুসরাত কালাম তানিয়া বাউফল, এক্সাম তাই কম। ওকে, আপনাদের বাংলাদেশ বিষয়াবলিতে 30 নম্বর থাকে। এখানে মোট চ্যাপ্টার্স হলো 9টা, চ্যাপ্টার্স 9। 1 নম্বরে আছে জাতীয় বিষয়াবলী। জাতীয় বিষয়াবলী, এখান থেকে কোশ্চেন থাকে 6টা। জাতীয় বিষয়াবলী থেকে প্রশ্ন থাকে 6টি। এই জাতীয় বিষয়াবলীর মধ্যে এখানে পুরো ইতিহাস থাকে। ইতিহাস ইতিহাস বলতে একেবারে প্রাচীন থেকে মুক্তিযুদ্ধ, প্রাচীন থেকে মুক্তিযুদ্ধ। এরপরে জাতীয় যে বিষয়গুলো আছে, যেমন জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, যেমন জাদুঘর, অর্থাৎ জাতীয় বিষয়ে যা আছে, এবং তার সাথে এখানে যুক্ত হয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু জাতীয় নেতা, এরা অন্তর্ভুক্ত হয়। সাধারণত এই প্রাচীন থেকে মুক্তিযুদ্ধ, এখান থেকে প্রশ্ন বেশি থাকে। এখানে 6টা থাকার কথা, কিন্তু অ্যাক্সিডেন্টই হোক আর যাবি হোক, 41তম এখান থেকে 12টা আসছে বাংলাদেশ বিষয়াবলিতে, আর মানসিক দক্ষতা আসছে 2টা, তার মানে 14টা প্রশ্ন এখানে আসছে। বাংলাদেশ বিষয়াবলিতে আসছে 12টা, আর মানসিক দক্ষতা আসছে আরও 2টা, তার মানে এখান থেকে আসছে 6টা প্রশ্ন আসার কথা, তো 12টা প্রশ্ন চলে আসছে এখানে। কিন্তু আমাদের সিলেবাসটা একটু বুঝে নেই, সিলেবাস বুঝে তারপরে দেখবো যে আমরা কোন টপিকে জোর দেব। আসলে জোর দেওয়ার কিছু নেই, এখন হলো সব টপিকই পড়তে হবে। এমন কিছু টপিক থাকবে যেখান থেকে বেশি কোশ্চেন এসে পড়বে, আর অন্য জায়গা থেকে আসবেই না। দ্বিতীয় অধ্যায় হলো বাংলাদেশের কৃষি সম্পদ। এখান থেকে প্রশ্ন আসে 3টা আসার কথা সিলেবাস অনুসারে। এই বাংলাদেশের কৃষি সম্পদের মধ্যে আপনার পড়তে হবে শস্য, মৎস্য, প্রাণীর সম্পদ। এরপরে পড়তে হবে বিভিন্ন প্রতিষ্ঠান, কৃষি বিষয়ক উদ্ভাবন, এই যে পাটের জিন তত্ত্ব আবিষ্কার, এটা কৃষির মধ্যে, কৃষি বিষয়ক উদ্ভাবন। তারপরে হলো
কৃষি বিষয়ক অনেকগুলো দিবস আছে, কৃষি বিষয়ক দিবস। তারপরে হলো শুমারি, কৃষি শুমারি। তারপরে হলো ভূমি, ভূমির পরিমাণ, মাথাপিছু ভূমির পরিমাণ, মাথাপিছু আবাদযোগ্য জমি, এই বিষয়। 3 নম্বরে হলো জনসংখ্যা ও উপজাতি। এখান থেকে প্রশ্ন আসে 3টা। জনসংখ্যা ও উপজাতি, এখান থেকে প্রশ্ন আসে 3টা। নৈরাজ্যের মূল উপাদান কোনটি? নৈরাজ্য হলো বাস্তববাদ হবে, নব্য মার্ক্সবাদ হবে না। যদি বাস্তববাদ অপশনে না থাকে তাহলে নব্য মার্ক্সবাদ হবে। জনসংখ্যা ও উপজাতি, আমি আপনাদের কোশ্চেন নেব, আমি সময় দেবো, জাস্ট অপেক্ষা করেন। জনসংখ্যা উপজাতি থেকে 3টা প্রশ্ন আসে। এখানে বিশেষ করে আদমশুমারি পড়তে হবে, আদমশুমারি, জনসংখ্যা বিষয়ক, জনসংখ্যা বিষয়ক সমীক্ষা, বিভিন্ন সমীক্ষা এর অন্তর্ভুক্ত। এখানে আরেকটা বিষয় থাকে জনসংখ্যার সাথে জড়িত হলো শিক্ষা। এই শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষার বিষয়গুলো এর অন্তর্ভুক্ত। শিক্ষাটা এখান থেকে পড়তে হবে, আর যেমন শিক্ষানীতি, শিক্ষা দিবস, তারপরে হলো শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় কোনটা, ইউজিসি, এই শিক্ষা বিষয়, প্রাইমারি এডুকেশনের মানে কোনো শিক্ষা কার্যক্রমের নাম কি, এই শিক্ষা বিষয়ক এভরিথিং এটার মধ্যে থাকে। এরপর হলো উপজাতি, এবং এখান থেকে এই উপজাতি থেকেই বেশি আসে, উপজাতি থেকে বেশি আসে, আর হলো আদমশুমারি থেকে বেশি আসে। এই দুইটার গুরুত্ব একটু এখানে বেশি। দেখা যায় কিনা। 4 নম্বরে হলো অর্থনীতি। অর্থনীতি, এখান থেকে 3টা প্রশ্ন আসে, অর্থনীতি থেকে 3টা প্রশ্ন আসবে। এটা কি দেখা যাবে না? না নিচে একটু করে দাও, একটু ক্যামেরাটা ঘুরে দাও। অর্থনীতি থেকে প্রশ্ন আসবে, এবং এখান থেকে চলতি সমীক্ষা পড়তে হবে। আপনাদের জন্য সমীক্ষা 2020 ও 2021 যদি বের হয়। এখান থেকে পড়তে হয় বাজেট, এখান থেকে পড়তে হয় বিভিন্ন জরিপ, এখান থেকে পড়তে হবে বিভিন্ন অর্থনৈতিক পরিকল্পনা, যেমন 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা, যেটা 21 থেকে 2041 পর্যন্ত, অর্থনৈতিক পরিকল্পনা। এর মধ্যে পড়তে হবে দারিদ্র বিমোচন, দারিদ্র বিমোচন পড়তে হবে। ব্যাংক ব্যবস্থা পড়তে হবে, ব্যাংক ব্যবস্থা, এটা অর্থনীতির মধ্যে। ব্যাংক ব্যবস্থা। কর পড়তে হবে, কর রাজস্ব, কর ও রাজস্ব, কর ও রাজস্ব পড়তে হবে। এরপরে প্রবাসী আয় পড়তে হবে, প্রবাসী আয়। অর্থনীতি সম্পর্কে যেমন রিজার্ভ পড়তে হবে, রিজার্ভ, শেয়ার বাজার পড়তে হবে, শেয়ার বাজার। এবং অর্থ মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটে বিভিন্ন কর্মসূচি আছে, অর্থ মন্ত্রণালয়, এই বিষয়গুলো অর্থনীতি থেকে পড়তে হবে। অর্থনীতি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলেন, বাজেট থেকে প্রশ্ন আসে। তারপরে হলো সমীক্ষা থেকে প্রশ্ন আসে, 41তমতে অর্থনীতি থেকে প্রশ্ন আসে নাই। ব্যাংক থেকে প্রশ্ন আসে, ব্যাংক, যেমন মোবাইল ব্যাংকিং অনেকবার পরীক্ষা আসছে, 2বার আসছে মোবাইল ব্যাংকিং। এরপরে ব্যাংক ব্যবস্থা থেকে প্রশ্ন আসে পরিকল্পনা, 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 6ষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 2টাই আসছিল, 8মটা এখন আসে নাই।
পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম আসছিল পরীক্ষায়, দারিদ্র্য বিমোচন থেকে পরীক্ষায় আসে। এখান থেকে এটা হলো 3 অধ্যায়, 4টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে। মানে প্রথম অধ্যায় শুধুমাত্র 6টা, আর বাকি যে 8টা অধ্যায় আছে সেখান থেকে আসবে 3 8 24টা। তাহলে অর্থনীতি আসে, কৃষি আসে, জনসংখ্যা আসে। এই জনসংখ্যার মধ্যে শিক্ষাটা পড়তে হবে, যদিও শিক্ষা থেকে এখন পর্যন্ত কোনো প্রশ্ন আসে নাই। তাহলে মুসলাম জাতীয় বিষয়াবলী থেকে প্রশ্ন আসে 6টা, কিন্তু 41তমতে প্রশ্ন আসছে 41টা। 41তমতে অনেক সিলেবাসের অনেক কিছুই ফলো করে নাই। কৃষি সম্পদ থেকে 3টা প্রশ্ন আসার কথা, একটা প্রশ্ন আসে নাই। 5 শিল্প ও বাণিজ্য, এখান থেকে 3টা প্রশ্ন আসে। শিল্প ও বাণিজ্য থেকে উঠাই দাও, শিল্প ও বাণিজ্য থেকে 3টা প্রশ্ন আসে। আসসালামু আলাইকুম ভাই, বঙ্গ জনপদের গঙ্গারেডি সম্পর্কে জানতে চাই। গঙ্গারেডি হলো আপনার, সংক্ষেপে একটু বলে দেন, আমি প্রশ্ন দেখে ফেলছি এই জন্য দুঃখিত, পরে আবার উত্তর দেবো না। মানে এখান থেকে তো গঙ্গা আসছে, আর এই জায়গায় ভারতের এই জায়গাটা হলো ভাগীরথী নদী। এই ভাগীরথী নদী আর হলো গঙ্গা, এই মধ্যবর্তীতে গঙ্গারেডি জাতি বসবাস করতে, বুঝছি? ভাগীরথী নদী আর গঙ্গা, এই দুইটার মধ্যবর্তী অঞ্চলে গঙ্গারেডি। শিল্প বাণিজ্য থেকে 3টি প্রশ্ন আসে। এখান থেকে পড়তে হয় সবার আগে বাণিজ্য, বিনিয়োগ। এই অধ্যায়টা অনেক বড়, এই অধ্যায়টা বেশ বড়, মানে এখানে মেজার করা যায় না যে কোনটা চলে আসবে। এখানে বাণিজ্য বিনিয়োগ, এবছর কিন্তু বাণিজ্য থেকে আসছিল প্রবাসী আয়কে অ্যাডজাস্ট করে। ওই জন্য আমি 40তম বিসিএসে বেসিক 2তে আমি এই 4 এবং 5 অধ্যায় একবার। বিভিন্ন শিল্প বিশেষ করে পাট আপনাদের জন্য এবছর গুরুত্বপূর্ণ। ওষুধ। আচ্ছা, একটা বিষয়, জনসংখ্যার মধ্যে স্বাস্থ্য কিন্তু এখানে আসবে, একটু লিখে নেন। জনসংখ্যার মধ্যে স্বাস্থ্য আসবে। স্বাস্থ্য, কমিউনিটি ক্লিনিক কিন্তু পরীক্ষা আসছিল, এটা কিন্তু জনসংখ্যা চ্যাপ্টারের মধ্যে। পাট শিল্প, ওষুধ শিল্প, চা শিল্প। বর্তমানে বাইসাইকেল গুরুত্বপূর্ণ, এটা ইউরোপে 3য় বৃহত্তম রপ্তানি পণ্য। ইউরোপে 3য় রপ্তানিকারক দেশ, ইউরোপের 3য় বৃহত্তম রপ্তানিকারক দেশ। বাইসাইকেল, চা, তারপর বিদ্যুৎ গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ এখান থেকে আসে, এবছর বিদ্যুৎ বেশি গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ আর হলো খনিজ সম্পদ, যোগাযোগ, বন্দর ইম্পর্ট্যান্ট, যোগাযোগ ইম্পর্ট্যান্ট। খনিজ সম্পদ, যোগাযোগ, বন্দর, বিদ্যুৎ আর শিল্পের মধ্যে অনেকগুলোই গুরুত্বপূর্ণ। এই কয়েকটা আমি লিখলাম যে এই কয়েকটা একটু বেশি গুরুত্বপূর্ণ। তার মানে সিমেন্ট শিল্প পড়বেন না, সার শিল্প পড়বেন না, তা হবে না, ওগুলোও পড়তে হবে, বাট এখানে এই কয়টা একটু গুরুত্বপূর্ণ বেশি। যোগাযোগ, বন্দর, আর এই যোগাযোগের মধ্যে মেগা প্রজেক্ট যেগুলো আছে, মেগা প্রজেক্টস,
যদিও মেগা প্রজেক্টস অর্থ মন্ত্রণালয়ের অধীনে, অর্থ মন্ত্রণালয়, কিন্তু অর্থ মন্ত্রণালয় হলো যেমন মেট্রো রেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, এই সবগুলো কিন্তু যোগাযোগের সাথে সম্পর্কিত। সেই জন্য বললাম মেগা প্রজেক্ট এখানে পড়বেন, তবে এটা অর্থ মন্ত্রণালয়ের অধীনে। আরেকটা বিষয়, অর্থনীতির মধ্যে একটা বিষয় মিস হয়ে গেছে, সেটা হলো সামাজিক নিরাপত্তা কর্মসূচি। খুবই গুরুত্বপূর্ণ এটা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি। সামাজিক নিরাপত্তা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনীতির মধ্যে। আর শিল্প বাণিজ্যের মধ্যে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো যেমন এসইজেড, স্পেশাল ইকোনমিক জোন, এটা কিন্তু শিল্প বাণিজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ। আর এই বিনিয়োগ যখন পড়বেন তখন তার সাথে একটা প্রতিষ্ঠান চলে আসবে, বিআইডিএ, বিডা। বিডা এবছর আপনার 43তমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিডা আর এসইজেড, স্পেশাল ইকোনমিক জোন। তার মানে শিল্প থেকে একটা প্রশ্ন, শিল্প থেকে 3টা প্রশ্ন আসে, তবে শিল্প এবং বাণিজ্য এই 2টা অধ্যায়ের গুরুত্ব একটু বেশি। শিল্প বাণিজ্য এবং অর্থনীতি, এই 6 নম্বর থেকে প্রশ্ন আসার কথা, যদি এবছর প্রশ্ন একেবারে কম আসছে এখান থেকে। ওই যে ইতিহাস থেকে 12টা চলে আসছে, যার জন্য এখান থেকে প্রশ্ন আসে নাই। 6ষ্ঠ অধ্যায়, এটা হলো সংবিধান। 6ষ্ঠ অধ্যায় সংবিধান, এবং এই সংবিধান থেকে প্রশ্ন আসবে 3টা। এবছর 4টা প্রশ্ন আসছে। 41তমতে সংবিধান থেকে 4টা প্রশ্ন আসছে। অনুচ্ছেদ আসছে 3টা, একটা আসছে পররাষ্ট্রনীতি, একটা আসছে 25 নম্বর অনুচ্ছেদ, একটা আসছে 18 নম্বর অনুচ্ছেদ, যেটা স্বাস্থ্য এবং হলো নৈতিকতা। আর একটা আসছে খুব সম্ভবত 27 নম্বর কিনা, মানে 3টা অনুচ্ছেদ আসছে, আর একটা সংশোধনী আসছিল। তো এখানে সংবিধান থেকে প্রশ্ন আসবে ভাই। সংবিধান থেকে যদি বলেন, এখান থেকে অনুচ্ছেদ তো গুরুত্বপূর্ণ, সংশোধনী, অনুচ্ছেদ, সংশোধনী, আর কিছু বিষয় যেগুলো হলো সবসময়, বিশেষ করে যেমন নারী সংসদ, নারী সংসদ, তারপরে হলো বিচার বিভাগ। আর সবসময় মৌলিক অধিকার থেকে একটা আসবেই, মৌলিক অধিকার থেকে প্রশ্ন আসবেই। মৌলিক অধিকার যেটা হলো 26 থেকে 47, এই অনুচ্ছেদগুলোর মধ্যে একটা প্রশ্ন সাধারণত থাকে। আর আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়, এই 3টার গুরুত্ব সবচেয়ে বেশি। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়, এখান থেকে গুরুত্ব সবচেয়ে বেশি। সংবিধান থেকে আপনাদের পড়ার জন্য এটার বিকল্প, যদি আমি যত বই আছে আপনি দেখতে পারেন, বেসিক ভিউ এই অংশটা এখান থেকে পড়বেনই। এবছরে 4টা প্রশ্ন আছে, 4টাই কিন্তু বেসিক ভিউতে আছে। বেসিক ভিউতে সংবিধানটা একটু ডিসেন্টভাবে উপস্থাপন করা, যে বিষয়গুলো লাগবে সেগুলোই দেয়া আছে। আপনার যদি কঠিন লাগে অন্য কিছু দেখতে পারেন। আই থিঙ্ক যারা খুব স্মার্ট তাদের জন্য বেসিক ভিউ খুব পারফেক্ট। এবং আমাকে এটা অনেকেই বলছেন যে বেসিক ভিউ থেকে সংবিধানে যে পরশু দিনও মনে হয়, পরশু দিন বা কালকে হতে পারে, 2-1 দিনের মধ্যেই আমাকে একজন মেসেজ দিছে যে ভাই আমি ওখানে, সে কনফিডেন্সে মনে একটা পরীক্ষা হচ্ছে 70 নম্বর, খুব সম্ভবত সে মনে 68 পেয়েছে সংবিধানে। এবং সে বলছে ভাই আমি আপনার এটার বাইরে পড়ি নাই, 68 পেয়েছে সে আমাকে কমেন্ট করে জানিয়েছে, মানে ইনবক্সে জানিয়েছে। তবে সত্যিই এটা বেসিক ভিউটা ফলো করা উচিত এই সংবিধানটার জন্য। অন্য জায়গা থেকে পড়লেও পারবেন, তাতে সমস্যা নাই। তো আমি রিকোয়েস্ট করবো সংবিধান অন্তপক্ষে বেসিক ভিউ থেকে অধ্যায়টা একবার দেখবেন। সংবিধান থেকে 3টা প্রশ্ন আসার কথা, এবছর 4টা প্রশ্ন আসছে। 7 নম্বরে হলো রাজনৈতিক ব্যবস্থা বা দল, রাজনৈতিক দল সাধারণত। এটার মধ্যে এখান থেকে প্রশ্ন আসবে 3টা। এই রাজনৈতিক দলের মধ্যে যেটা আছে, দল পড়তে হবে, তারপরে রাজনৈতিক আন্দোলন পড়তে হবে, যত আন্দোলন হয়েছে এ পর্যন্ত, তত্ত্বাবধায়ক বিরোধী আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন, এই 51 21 দফা, এই
7 দফা, তারপর হলো এই যে 4 দলীয় জোট, মহাজোট, এই সমস্ত বিষয়গুলো এখানে থাকার কথা, কিন্তু পরীক্ষা আসে না। নির্বাচন কমিশনটা এটার মধ্যে অন্তর্ভুক্ত। যদিও নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এই সংবিধানে কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান ও পদ পড়তে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠান ও সাংবিধানিক পদ, কিন্তু যদিও সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, কিন্তু এটা এখান থেকে বেশি আসে। কারণ এই যে দেখেন একটা প্রশ্ন আসছে 40তমতে, যে বাংলাদেশের কোথাও তার মানে ভোটাধিকার নাই, সে আসলে কোথায় ভোটাধিকার নাই কিন্তু সে নির্বাচন করতে পারবে কিনা, এটা প্রশ্ন কিন্তু 40তম পিলিতে আসছে। এবং এখান থেকে এই বিষয়গুলো মানে রিটেনের জন্য বেশি গুরুত্বপূর্ণ। যেমন 37তম বিষয়ে 37তমতে একটা 20 নম্বর প্রশ্ন আসছে, বাংলাদেশের রাজনৈতিক ঐক্য সম্পর্কে লিখুন। সেখানে কিন্তু একেবারে যুক্তফ্রন্ট থেকে শুরু করে একেবারে মহাজোট পর্যন্ত বিষয়গুলো আসবে, যে বাংলাদেশের রাজনৈতিক জোটগুলো সম্পর্কে লিখুন। 20 নম্বরের প্রশ্ন এখান থেকে রিটেনে বেশি আসে, পিলিতে এখানে পড়া খুবই কম। সুশীল সমাজ এটার মধ্যে, সুশীল সমাজ এবং বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে 1975 পরবর্তী রাজনৈতিক ইতিহাসের অন্তর্ভুক্ত। এবং এখান থেকে বেশিরভাগই আসে নিবন্ধিত দল, আসে নির্বাচন কয়টা হয়েছে, এখন সংসদ কততম সংসদ নির্বাচন, যত নির্বাচন আছে, নির্বাচন কমিশন ও নির্বাচন, যত নির্বাচন আছে, বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনগুলো এটার অন্তর্ভুক্ত। দেখা যাবে 8 নম্বর, বাংলাদেশের সরকার ব্যবস্থা। বাংলাদেশের সরকার ব্যবস্থা এবং এই 8 নম্বরের সাথে 6 নম্বরের একটা মিল আছে, 8 এবং 6-এর একটা মিল আছে। এখানে সাংবিধানিক যে সংবিধানের মধ্যে আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগের যে আইনগুলো আছে সেগুলোই কিন্তু এখানে লেগে যায়। এই বাংলাদেশের সরকার ব্যবস্থা এখানে হলো 3 নম্বর। এবং এই বাংলাদেশের সরকার ব্যবস্থার মধ্যে এটা খুবই বড় একটা চ্যাপ্টার, খুবই বড় একটা চ্যাপ্টার। এই 5ম অধ্যায়ের মতো এটা অনেক বড় চ্যাপ্টার। সরকার ব্যবস্থার মধ্যে সরকারের যে বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই 3টা বিভাগ, স্থানীয় সরকার ও স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার ও স্থানীয় প্রশাসন, স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার, স্থানীয় প্রশাসন। যেমন স্থানীয় সরকার কি? স্থানীয় সরকার হলো জেলা, উপজেলা আর হলো কি ইউনিয়ন, এই 3টা হলো স্থানীয় সরকার। আর স্থানীয় প্রশাসন হলো বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার। উপজেলা, জেলা, বিভাগ এটা হলো স্থানীয় প্রশাসনে। আর স্থানীয় সরকারের মধ্যে হলো যেগুলো নির্বাচন হয়। এখানে স্থানীয় প্রশাসন বলতে বোঝায় যারা অ্যাডমিনিস্ট্রেশনে থাকে, অ্যাডমিন ক্যাডারে থাকে, সেটা হলো স্থানীয় প্রশাসন। অ্যাডমিন ক্যাডারে যায়, যেমন ইউএনও থাকে, ডিসি থাকে, বিভাগীয় কমিশনার থাকে। আর স্থানীয় সরকারের মধ্যে থাকে কে? ইউনিয়ন, ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান। এখানে হলো স্থানীয় সরকার। এই স্থানীয় সরকার পড়লেই আপনি এভরিথিং এখানে জানা হয়ে যাবে। আর একটা হলো জেলা, উপজেলা, এর তথ্য আছে না, যে কতটি জেলা আছে, কতটি উপজেলা আছে, কতটি ইউনিয়ন আছে। আপনাদের মনে আছে, দেখবেন 35তমতে আসছে বাংলাদেশে ইউনিয়ন কয়টা। এটা কিন্তু এই বাংলাদেশের সরকার ব্যবস্থার অংশ। আর এখানে আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ পড়তে গেলে এখানে দেখবেন যে আপনার বিচারপতিদের লিস্ট আসবে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তারপরে হলো আপনার এই স্পিকার, সংসদ কততম, এই সবগুলো এখানে এই 3টা বিভাগের মধ্যে আসবে। এবং এই 3টা বিভাগ বললেই দেখবেন এখানে আপনার ডিসিশন মেকিং প্রসেসটা কিভাবে হয় সে সম্পর্কে এখানে বলা আছে। এটা অর্থনীতির চ্যাপ্টারও থাকবে, এখানেও থাকবে। যেমন একনেক, নিকার, হ্যাঁ, পরিকল্পনা কমিশনের কাজ কি, পরিকল্পনা কমিশনের প্রধানকে, এগুলা কিন্তু এই জায়গার কাজ। ঠিক আছে, এটা অর্থনীতি চ্যাপ্টারের মধ্যে অনেকে ওই যে অর্থ মন্ত্রণালয়ের মধ্যে থাকে পরিকল্পনা মন্ত্রী, এই জন্য অনেক সময় অর্থ মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা করা হয়। যেমন একনেক, নিকার কি করে? নিকার হলো, এখানে কয়েকটা প্রতিষ্ঠানের নাম লিখে নিতে পারেন।
ইসিএনইসি, একনেক, এনআইএলজি, এটা পরীক্ষা আসছিল, ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট, এনআইএলজি পরীক্ষা আসছিল। এনআইএলজি এটা স্থানীয় সরকারের মধ্যে, এটা 37তমতে আসছিল। নিকার, এনআইসিএআর, নিকার, নিকার হলো ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, অর্থাৎ প্রশাসন সংস্কার কমিটি, তাকে বলা হয় নিকার। একনেক, এনআইএলজি, নিকার। তারপরে হলো প্ল্যানিং কমিশন, পরিকল্পনা কমিশন, পরিকল্পনা কমিশন। এরপরে জিইডি, জেনারেল ইকোনমিক ডিভিশন, সাধারণ অর্থনৈতিক বিভাগ। এই সবগুলো সিদ্ধান্ত মানে ডিসিশন মেকিংয়ে তারা খুব ভূমিকা রাখে। যেমন একনেকের কাজ হলো আপনার পরিকল্পনা বাস্তবায়ন করা, স্বল্পমেয়াদী পরিকল্পনা। এনইসি হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করে। এনইসি হলো দীর্ঘমেয়াদী, যেটা 5 বছরের বেশি থাকে। একনেক হলো 3 থেকে 5 বছরে যেগুলো থাকে সেইগুলো বাস্তবায়ন করে। এনআইএলজি স্থানীয় সরকার নিয়ে কাজ করে। নিকার হলো প্রশাসন নিয়ে কাজ করে, আজকে জেলা হবে, উপজেলা হবে, গ্রাম হবে, থানা হবে, ইউনিয়ন হবে, এগুলো নিয়ে কাজ করে নিকার। আর পরিকল্পনা কমিশন হলো ওরা যে কোনো পরিকল্পনা এখান থেকে বের হবে। সরকারের যে কোনো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলেন, আর যদি বলেন যে সে কোনো করবে, মনে করেন পরিকল্পনা কমিশন একজন সদস্য নিয়োগ করে যে কোনো একটা প্রস্তাব পাশ করার ক্ষেত্রে, তারা অর্থনৈতিক হলে জিইডিতে পাঠায়, আর যদি কোনো প্রশাসনিক হয় তাহলে সেটা নিকারে পাঠায়। এরকম করে সিদ্ধান্ত পাশ করে। আমরা এগুলো পড়বো ইনশাল্লাহ। তো বাংলাদেশের সরকার ব্যবস্থা এখান থেকে 3টা প্রশ্ন থাকে, এটা খুবই বড়, এটাও বড়, এটাও বড়। খুব সহজ 2টা অধ্যায় হলো, সেটা হলো কৃষি এবং জনসংখ্যা। কৃষি এবং জনসংখ্যা থেকে প্রশ্ন আসে। আর 7ম অধ্যায়, এখান থেকে প্রশ্ন আসলে খুব বেশি একটা আসে না, কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। অর্থাৎ 2, 3 আর হলো এই 7ম অধ্যায়, এই 3টা অধ্যায় একটু ছোট। 9ম অধ্যায়, 9 নম্বরে যেটা আসে সেটা হলো বাংলাদেশের অর্জন। বাংলাদেশের অর্জন থেকে 3 নম্বর আসে। এই বাংলাদেশের অর্জনের মধ্যে এখানে ম্যাক্সিমামই সাম্প্রতিক থাকে, সাম্প্রতিক। তবে সাম্প্রতিকের মধ্যে যেটা হলো যে খেলা থাকবে এখানে, খেলাধুলা। আমাদের আন্তর্জাতিকে কিন্তু খেলাধুলা সিলেবাসে নাই, সিলেবাসে চলমান বিশ্ব আছে, তার মধ্যে খেলাধুলা মানে আন্তর্জাতিক খেলাধুলা আসবে। আর বাংলাদেশ বিষয়গুলোতে বাংলাদেশের বিষয়ক খেলাধুলা আসবে। আর খেলাধুলা, তারপর হলো সংস্কৃতি আসবে, সংস্কৃতি, যেমন চিত্রশিল্পী, সঙ্গীত, সে সম্পর্কে আসবে এখানে, গ্রন্থ। তারপরে জাদুঘর তথ্য, বিভিন্ন জাদুঘর, সাংস্কৃতিক অনেক জাদুঘর আছে, জাদুঘর তো সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে, এই জাদুঘর এখানে আসবে। বইমেলা, বিভিন্ন মেলা, পুরস্কার, 21শে পদক, তারপরে হলো আপনার স্বাধীনতা পদক, যত পুরস্কার আছে সেগুলো। এরপরে হলো বিখ্যাত ব্যক্তিবর্গ, বিখ্যাত ব্যক্তিবর্গ এবং তার জীবনী। এখানে এই অধ্যায়টা বড়, অনেক লেখা আছে বাংলাদেশের অর্জন, তার মধ্যে বলা আছে, ব্র্যাকেটের মধ্যেই বলা আছে যে ব্যক্তিবর্গ, সংস্কৃতি, চিত্রকর্ম, সবগুলো এখানে এইটার মধ্যেই বলা আছে। তাহলে বিখ্যাত ব্যক্তিবর্গ বলতে যারা জীবিত আছে, মৃত আছে, সবাই, জীবিত মৃত সবাই। অর্থাৎ এখানে ব্যক্তিবর্গ বলতে, ব্যক্তিবর্গ মনে রাখবেন 2 ধরনের, একটা হলো বিখ্যাত আর একটা হলো আলোচিত, আলোচিত ব্যক্তি। যেমন এই যে হামজা ফুটবল খেলে, বাংলাদেশে ধরেন আপনার খেলে, কি যেন আছে না, অধিনায়ক যে বাংলাদেশের, ডেনমার্ক থেকে চলে আসছে, এরকমের এই ব্যক্তিবর্গ, আলোচিত ব্যক্তিবর্গ। যেমন বাঁধন, বাঁধন একটা পুরস্কার পাইছে না, ওই যে কি নূর যেন, ওই যে কান চলচ্চিত্র পুরস্কারে, সেই আলোচিত ব্যক্তিবর্গ পরীক্ষায় থাকবে। বিখ্যাত ব্যক্তিবর্গ থাকবে, বিখ্যাত ব্যক্তিবর্গ পলিটিশিয়ান থাকতে পারে, কবি থাকতে পারে, সাহিত্যিক থাকতে পারে। যেমন জয়নুল আবেদিন, শিল্পাচার্য জয়নুল আবেদিন, সেখান থেকে আসতে পারে। এবং এই অধ্যায় থেকে প্রশ্ন যাই হোক, এই অধ্যায়টা অত্যন্ত বড়, এবং যারা খুব চালাক তারা কি করে, এখান থেকে শুধু সাম্প্রতিকটা পড়ে যায়, বাংলাদেশের অর্জনের জন্য সাম্প্রতিকটা সে পড়ে যায়, যারা খুব চালাক। কারণ এখান থেকে প্রশ্ন কমন পড়লে পড়বেন, না পড়লে না, কারণ এটা পড়ে শেষ করা যাবে না। আপনি বিখ্যাত ব্যক্তি কয়জন পড়বেন?
জয়নুল আবেদিন থেকে শুরু করে কামরুল হাসান থেকে শুরু করে আপনি এস এম সুলতান আছে, মুর্তুজা বশির আছে, তারপর হলো আপনার এই যে হামিদুজ্জামান খান, মোস্তফা মনোয়ার, অনেক বলতে গেলে এখানে আবার শেষ হবে না। তো আলোচিত ব্যক্তি মানে সাম্প্রতিকের মধ্যে চলে আসে, খেলাধুলা সাম্প্রতিকের মধ্যে চলে আসে, এই যে পুরস্কার সাম্প্রতিকের মধ্যে চলে আসে। তারপর নবম অধ্যায়ের প্রিপারেশনটা একটু কঠিন, এটা সবার শেষেই করতে হয় এবং হলো যেটা আলোচিত সেটাই করতে হয়। এই হলো বিষয়। আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি এখন আপনাদের কোশ্চেন দেখব। জামাল ভুইয়া কেটে রেখেছে কেন? ঠিক করো, ঘুমাইতে স্যার। হ্যাঁ হ্যাঁ, উপরে দেখা যান, ঠিক করো। হ্যাঁ হ্যাঁ, থাকুক, নিচে লাগবে না। আমার চেহারাই তো কাটা হয়ে গেছে। জামাল ভুইয়া, রাইট। স্ট্যান্ডিং ওভেশন, রাইট, স্ট্যান্ডিং ওভেশনে পুরস্কার পাইছে বাঁধন। আঞ্জুম, প্রত্যেক ক্লাস শেষে পিডিএফ দিলে ভালো হয়, এটা কোনো কথা বলছেন? আমি ক্লাস নেব না পিডিএফ তৈরি করব? আপনাদের তো যেটা লাগবে সেটা আমি দেব, বেসিক ভিউ বের হলে ওটা লাগবে না, সবগুলো পিডিএফ দেওয়া লাগবে না। বাংলাদেশ অ্যাফেয়ার্সে ব্যক্তি টপিকগুলোর ক্লাস কবে হবে? ওটা নবম অধ্যায় যখন আমাদের সিলেবাসে দেওয়া আছে তখন হবে। আনিসুর রহমান, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিশন কবে গঠিত হয়? এইটা দেখেন, এই প্রশ্নটা 2010 সালে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আসছিল, তখন 31 জানুয়ারি অপশনে ছিল, আর 30 জানুয়ারি অপশনে ছিল, 31 জানুয়ারি অপশনে ছিল না। আর 36তম বিসিএস এই প্রশ্নটা আসছিল, তখন 30 জানুয়ারি অপশনে ছিল না, 31 জানুয়ারি অপশনে ছিল। 30-31 দুইটাই পাওয়া যায়, ইতিহাস এবং বাংলাদেশের বিশ্ব পরিচয়, বা যেটা আগে সামাজিক বিজ্ঞান বই ছিল, একই। অর্থাৎ এখানে 30 থাকলে ওখানে 31, ওখানে 31 থাকলে এখানে 30, অর্থাৎ অপশনে যে কোনো একটা থাকবে। এগুলোর দুইটারই সোর্স আছে, দুইটার সোর্সই হিউজ সোর্স। ওকে, বঙ্গবন্ধু শান্তি পুরস্কার প্রবর্তন হবে এবছর থেকে, বিশ্বের বিভিন্ন ইন্টেলেকচুয়াল ব্যক্তিকে দেওয়া হবে। 4 ও 5 ডিসেম্বর প্রথমবার এই সম্মেলন হবে, পুরস্কার দেওয়া হবে। রায়হান আলম ভালো তথ্য দিয়েছে, বঙ্গবন্ধু শান্তি পুরস্কার এবছর থেকে চালু হবে। আর বঙ্গবন্ধুর নামে একটা পুরস্কার দিচ্ছে ইউনেস্কো একটা পুরস্কার দিচ্ছে। সংবিধান কীভাবে মনে রাখতে পারি? সংবিধান আমরা ক্লাস নেব। গত বছর আমি 40 মিনিটের সংবিধান ক্লাস নিয়েছিলাম এবং 4টা প্রশ্নই কমন পড়ছে। সংবিধান খুব কঠিন না, সহজভাবেই পড়ানো যাবে ইনশাল্লাহ। এরপরে হলো কোন ক্যাটাগরিতে বাঁধন পুরস্কার পেয়েছিল? স্ট্যান্ডিং ওভেশন। তারপরে হলো রুর জনপদ কি? রুর জনপদ এটা আমাদের এখানে নাই, এটা ভারতের অংশ, বাংলার মধ্যে নাই। অর্থনীতিটা, হ্যাঁ, মুভির নাম ছিল রেহানা মরিয়ম নূর। সামরিক জান্তাতে জান্তা কথার অর্থ কি? জান্তা যতটুকু জানি, যারা হলো মানে অবৈধভাবে যারা ক্ষমতা দখল করতে চায়, শৃঙ্খলার বাইরে যারা, বিশৃঙ্খল না, উচ্ছৃঙ্খল। কর্পোরেট মুনাফা ডিটেলস বললে উপকার হতো ভাইয়া। কর্পোরেট মুনাফা আমাদের জীবনেও আসবে না, কর্পোরেট মুনাফা আমাদের জীবনেও আসবে না। জানার জন্য বলতে পারেন, এটা যারা চাকরি করে, ব্যবসা করে তাদের জন্য। এক্সাম দেওয়ার নিয়মটা বলে দিয়েন, আমি নতুন তো। এক্সামের নিয়মটা হলো, আপনার গ্রুপে আমি লিঙ্ক দেবো, লিঙ্কে আপনি ঢুকলেই জাস্ট 3টা তথ্য দিবেন, আপনার নাম, ফোন নাম্বার আর ইউনিভার্সিটি। ও আরেকটা তথ্য হলে আপনি 43 দিবেন না 44 দিবেন, 4টা তথ্য দিয়েই আপনি পরীক্ষা দেওয়া শুরু করবেন এবং আপনি ওখানে সাবমিট করতে পারবেন। সাবমিট দিলেই আপনি নিজেই আপনার মার্কস দেখতে পাবেন। সংবিধান ডিটেল পড়লে, হ্যাঁ, আরিফ খানের বই আছে, সংবিধানের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের একটা বই আছে, সেটাও দেখতে পারেন।
একনেক আর এনআইএলএজ এর কাজ কি বুঝতে পারি নাই। একনেকের কাজ হলো সিদ্ধান্ত নিবে সংক্ষিপ্ত সময়ের জন্য 3 থেকে 5 বছর, আর এনআইএলএজ হলো লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার নিয়ে সিদ্ধান্ত নেয়, আর একনেক হলো অর্থনৈতিক সংক্রান্ত সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, বৈশ্বিক বই না আসা পর্যন্ত আমি পিডিএফ দেব, যেমন আজকে দিয়েছি ওটা। এরপরে হলো ঢাকা শহরে গোড়াপত্তন। আপনাদের বাংলাদেশ নিয়ে কোশ্চেন আছে। ঢাকা শহরের গোড়াপত্তন, এখন ঢাকা শহরের গোড়াপত্তন বলতে তারা কি বুঝিয়েছে, যে রাজধানী বুঝিয়েছে না শহর বুঝিয়েছে? যদি রাজধানীকে শহর বলা হয় তাহলে তো আর আলাদা করে আর পৌরসভার সিটি কর্পোরেশন করা লাগতো না। তো রাজধানীকে তারা বুঝায় নাই, তারা শহর বলতে ঢাকা শহরের যে আমি মানচিত্র দেখলাম কিছুক্ষণ আগেও দেখেছি আমি, সেখানে 1453 সালেরও মানচিত্র আছে। তো সেই হিসেবে ঢাকা শহরে গোড়াপত্তন সুলতানি আমলই বলতে হবে, সুলতানি আমলই বলতে হবে। মুঘল আমল, আসলে মুঘল আমলে রাজধানী হয় ঢাকা প্রথম, ঢাকা শহরে গোড়াপত্তন বলে সুলতানি হবে, এরপর হলো আনসাত্রিগা। আচ্ছা, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ 2020 থেকে 2025। 2020 থেকে সপ্তম না অষ্টম, 20 থেকে 25 অষ্টম, আর 16 থেকে 20 হলো সপ্তম, 16 থেকে 20 সপ্তম। আপনাদের বাংলাদেশ বিষয়াবলী নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, যে আপনারা বাংলাদেশ বিষয়াবলীর প্রায় কত 210টা কোশ্চেন মনে হয়, 60টা বিসিএসে 210টা কোশ্চেন মনে হয়, সেই কোশ্চেন নিয়ে কোনো কনফিউশন আছে কিনা প্রশ্ন করতে পারেন। পরীক্ষার প্রশ্ন পিডিএফ দিলে ভালো হতো, ওই আমরা সময়ে দিব আর কি, অনেকগুলো প্রশ্ন একত্র করে দিয়ে দেব। পাবনা বরেন্দ্র জনপদে, আবার কিছু জায়গায় দেখলাম পাবনাকে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত বলেছে, একটু ক্লিয়ার করবেন। আপনার 9-10 বইতে পাবনাকে বরেন্দ্র জনপদ বলছে, তাই আর বঙ্গ দেখার দরকার নাই, কিছু জায়গা বাদ দেন, 9-10 বইতে আছে বরেন্দ্র, ওইটাই রাইট। বাংলাদেশে বাণিজ্য ভারসাম্য রক্ষা হয় কিভাবে? এটা IMF এর বেইল আউট প্যাকেজ আগে ছিল, গত অর্থ বছর থেকে, অর্থাৎ আগের অর্থ বছর 19-20 অর্থ বছর থেকে এটা প্রবাসী আয়ের সাথে সংযুক্ত। প্রবাসী আয় উত্তর হবে, মৌ সরকার, এটা প্রবাসী সরকার উত্তর হবে। বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল কতটি? এফ আঞ্জুম, এটা এখন 44টি বেসরকারি টিভি, কারণ আরও কয়েকটা টিভি চালু হলো, মাঝখানে কয়েকটা টিভি বন্ধ হয়ে গেছে, বর্তমানে 44টি আছে, 44টি আছে। বর্তমানে রাজনৈতিক দল কয়টি? বর্তমানে রাজনৈতিক দল হলো, নিবন্ধিত দল হলো 39টা, 39, একটা সময় 44টা ছিল, 5টি নিবন্ধন বাতিল হয়ে গেছে, এখন সব কেটে কুটে 39টাই আছে। আর 2018 সালের নির্বাচনে 39টাই অংশগ্রহণ করছে, মাঝখানে আবার পেয়েছিল 3টা পেয়েছিল, ওই 3টা আবার বাতিল হয়ে গেছে, মানে অন্য আবার 3টা বাতিল হয়ে গেছে, আর এর আগে 2টা বাতিল হয়েছে। মানে সব মিলিয়ে হলো নিবন্ধন পেয়েছে এ পর্যন্ত 44টি দল, আর বর্তমানে নিবন্ধিত দল আছে 39টি দল আছে। ডিম্পলি পুতুল, আপনার উত্তর পেয়েছেন। গারো উপজাতি, আফরিনা আজাদ, গারো উপজাতি কোন জেলায়? গারো উপজাতি সবচেয়ে বেশি বসবাস করে রাঙামাটি জেলায়, পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। স্যার, এফবিসিসিআই এটা কি কোনো মন্ত্রণালয়ের আওতায় বিবেচনা করা হয়? না, এফবিসিসিআই এটা হলো ব্যবসায়ীদের জোট, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের বণিক সমিতি, এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান, এটা বাংলাদেশের এনজিও ব্যুরো, তারা দেখভাল করে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এটা। ওকে, বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল এখন 44টি। বর্তমানে মন্ত্রী কয়জন? বর্তমানে মন্ত্রী খুব সম্ভবত 47। হ্যাঁ, 47 জনই, একজন মারা গেছে, আবার একজন নিয়োগ পাইছেন। 2021 অর্থনৈতিক সমীক্ষা কবে বের হবে? অর্থনৈতিক সমীক্ষা সাধারণত নভেম্বর মাসে বের হয়, মানে জুলাই মাসে বের হয়, গত বছর বের হয়েছে নভেম্বর মাসে, এবছরও হয়তো বা নভেম্বরেই বের হবে, এখন পর্যন্ত কোনো খবর আমরা পাচ্ছি না। বেসিক ভিউ লিখিত কবে আসতে পারে ভাই? এখন তো সবই অনিশ্চিত,
আসলো আগামী 15 থেকে 1 মাস এর মধ্যে। গারো ময়মনসিংহ, ও গারো, আমি কি চাকমা বলছি না নাকি? গারো দেখছি, আমি দুঃখিত ভাই। গারো বলছে, গারো বৃহত্তর ময়মনসিংহ, আমি দুঃখিত ভাই। চাকমা হলো রাঙামাটি, আল্লাহ আমি সরি ভাই, আমি চাকমা দেখছি। গারো হলো বৃহত্তর ময়মনসিংহে, সিলেটে কিছু বসবাস করে, কিন্তু বৃহত্তর ময়মনসিংহে গারো। 71 সালে পাকিস্তানি সেনাবাহিনীর প্রধান কে ছিল? পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ছিল আমির আবদুল্লাহ খান নিয়াজি। আমির আবদুল্লাহ খান নিয়াজি। 71 সালে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ছিল আমির আবদুল্লাহ খান নিয়াজি। আমি দুঃখিত। গারো, ময়মনসিংহ, নেত্রকোনা এবং বৃহত্তর ময়মনসিংহ আর কি। বর্তমানে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি? এটা যুদ্ধ অপরাধের বিচার। যুদ্ধ অপরাধের বিচার এ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। গারোরা তো শেরপুর, ময়মনসিংহ, ঠিক আছে, আমি বলছি ওটা ভাই, আমি দুঃখিত। এনআইএলজি এর কাজ কি? স্থানীয় সরকার, অর্থাৎ এনআইএলজি হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। লোকাল গভর্নমেন্ট স্থানীয় সরকার নিয়ে কাজ করে। বাঙালি উপভাষা অঞ্চল কোনটি? বরিশাল। উপভাষা অঞ্চল বরিশাল। জিডিপি কৃষিখাতে অবদান কত শতাংশ? জিডিপি কৃষিখাতে অবদান 13.6 ছিল। এবছরের তথ্য আমরা এখনও পাইনি। 13.6 গত বছর ছিল। এরপরে প্রশ্ন আছে, পিস পার্ক নাগাসাকি, পিস মেমোরিয়াল পার্ক হিরোশিমা, এগুলো কি প্রথম বিশ্বযুদ্ধের মেমোরি নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের? এগুলো আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মেমোরি। আমাদের এটা কারেকশন দিয়েছিলাম, বেসিক বোধে ছিল, আমরা কারেকশন দিয়েছিলাম। মনে হয় আজকের পিডিএফে মনে হয় প্রথমই গেছে না? ওহো। জিডিপির প্রধান নিয়ামক বলতে কোন উপাদানকে বিবেচনা করা হয়? প্রধান নিয়ামক বলতে 3টাকে বোঝানো হয়: শিল্প, সেবা এবং কৃষি। কৃষি, শিল্প, সেবা। বর্তমানে বাংলাদেশের পার ক্যাপিটা জিডিপি কত? পার ক্যাপিটা জিডিপি যেটা আইএমএফের হিসেবে ছিল $1880। $1880 পার ক্যাপিটা জিডিপি, কিন্তু আয় বেশি। জিএনআই বলতে বুঝতে হবে যে জাতীয় আয়, আর জিডিপি বললে একটু কম হয়। জিএনআই বেশি হয়, জিডিপি একটু কম হয়। হ্যাঁ, জুলাই মাসের নিউজ পেপার থেকে সমীক্ষা দেখতে পারবেন। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়, এটা বুঝিয়ে বলেন। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়, অর্থাৎ এখানে কার কর্তৃত্বে, সেটা হলো প্রধানমন্ত্রীর কর্তৃত্বে। আর যদি বলা হয় যে কার নির্দেশে, তখন সেটা রাষ্ট্রপতির নির্দেশে, রাষ্ট্রপতির নির্দেশক্রমে। আর কর্তৃত্ব বললে সেটা প্রধানমন্ত্রী হবে। ফানজুম, এটা প্রধানমন্ত্রীর কর্তৃত্ব হবে। হাই বাঘ গণনায় কোন পদ্ধতি ব্যবহৃত হয়? আমরা আগের ক্লাসে বলছি পাগমার্ক ব্যবহৃত হয় এখনও, কিন্তু পরবর্তীতে এটা ক্যামেরা পদ্ধতি ব্যবহৃত হবে। অষ্টম পঞ্চবার্ষিক কি 20 থেকে 25? রাইট, 20 থেকে 25। এটা আমরা একেবারে অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আমরা পরিকল্পনা মন্ত্রীর বক্তব্য সহ একেবারে তাদের পিডিএফে শুরুতেই লেখা আছে 20 থেকে 25। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? একটু আগেও বলেছি, এটা 30 এবং 31, যেটা অপশনে দেখেন। ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা 31 অপশনে ছিল না, বিসিএস পরীক্ষায় 30 অপশনে ছিল না। ঘোষণাপত্র জারি আর অনুমোদনের মধ্যে ডিফারেন্স কি? ঘোষণাপত্র জারি আর অনুমোদনের মধ্যে ডিফারেন্স হলো, ঘোষণাপত্র জারি মানে এটা প্রেস নোট প্রকাশ করা, আর অনুমোদন মানে হলো এটা মন্ত্রিসভা কর্তৃক অনুমোদন হয়। তাহলে ঘোষণাপত্র অনুমোদন করতে হলে মন্ত্রিসভা লাগবে, তাহলে মন্ত্রিসভা শপথ নিয়েছে 17 এপ্রিল, তাই ঘোষণাপত্র অনুমোদন হয় 17 এপ্রিল, আর ঘোষণাপত্র জারি হয় 10 এপ্রিল। আইন ও সালিশ কেন্দ্র বলেন। আইন ও সালিশ কেন্দ্র মানে আসক বলা হয় এটাকে, সরেয়া দন্তন্যসা ক, আসক। আইন ও সালিশ কেন্দ্র এটি একটি মানবাধিকার সংস্থা। এটা হলো বিভিন্ন যারা আইনি সহায়তা, মানে যারা দুস্থ, আইন মামলা করতে পারে না, লড়তে পারে না, আইনজীবীরা এখানে থেকে তাদেরকে সহযোগিতা করে, আইনি সহায়তা প্রদান করে। এটা একটি বেসরকারি সংস্থা, মানবাধিকার নিয়ে কাজ করে। স্যার বেসিক প্রিলিমিনারি কোথায় পাবো? বের হোক, আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই বন্ধের মধ্যেই আমরা কাজ শেষ করে ফেলবো ইনশাল্লাহ। জিডিপির প্রাক্কলন করে কিভাবে? জিডিপি প্রাক্কলন করে একটা অর্থ বছর ধরে। প্রাক্কলন একটা অর্থ বছর, ও আচ্ছা, প্রাক্কলন না, জিডিপি প্রাক্কলন হলো মানে ধরেন আপনি, যেমন আপনি ধরেন মার্চ থেকে জুন পর্যন্ত আপনার ইনকাম হলো, মার্চ এপ্রিল মে জুনে 4 মাসে আপনার ইনকাম হলো ধরেন 120 টাকা।
তাহলে বাকি আছে 6 মাস। তাহলে 6 মাসে এখানে দেখা গেছে যে আপনি 4 মাসে 20 টাকা বা 120 টাকা, তার মানে 30 টাকা করে ইনকাম হয়েছে। তাহলে বাকি 6 মাস, তাহলে 180 টাকা আপনার বাড়বে। এরকম প্রাক্কলন ধরা হয়, অর্থাৎ বর্তমান অবস্থান থেকে পরের অবস্থানে কী হবে, এটা প্রাক্কলন। প্রাক্কলনটা সাধারণত হলো লক্ষ্য। প্রাক্কলন মানে হলো লক্ষ্য, অর্থাৎ এই অর্থ বছরে এটা লক্ষ্য, আমরা যা আয় করছি তার লক্ষ্য হবে এটা। প্রাক্কলন মানে লক্ষ্য। এরপর হলো আইন বিভাগের প্রধানকে। আইন বিভাগের প্রধান হলো সংসদ, অর্থাৎ আইন বিভাগের প্রধান হলো সংসদের প্রধান হলো প্রধানমন্ত্রী। আইন বিভাগের প্রধান প্রধানমন্ত্রী, সংসদ নেতা। এরপরে প্রশ্ন করছেন জিডিপির প্রধান নিয়ামক বলতে কি কোনো উপাদানকে বিবেচনা করা হয়? এটা আসলে প্রধান নিয়ামক বলতে 3টা উপাদানকে বোঝানো হয়, মানে 3টা ক্ষেত্রকে, খাতকে। 3টা খাত: কৃষি, শিল্প এবং সেবা। সবচেয়ে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়? সবচেয়ে বেশি কর্মসংস্থান হয় হলো কৃষিতে হয় 40, আর শিল্পে হয় 39, আর বাকিটা হলো সেবা। সবচেয়ে বেশি কর্মসংস্থান হলো কৃষিতে। কৃষিতে সবচেয়ে বেশি কর্মসংস্থান। শিল্প হলো 39, তাহলে 40 আর 39 হলো 79, আর বাকি 20.something হলো সেবা। অর্থাৎ সেবা খাতে সবচেয়ে কম, বেশি হলো কৃষি খাতে। কাল পেপারে ছিল কৃষি প্রবৃদ্ধি 19.27, কি বলেন? সত্যি? প্রবৃদ্ধি তো, কৃষি প্রবৃদ্ধি ক্রম হ্রাসমান। 21 তো ছিল সেই 2014 সালে, এখান থেকে কমতে কমতে 13.6 আসছে। বেড়ে গেল এটা কেমনে? মনে হয় কোনো জায়গায় ভুল হয়েছে আপনার। বাংলাদেশ জাতীয় আয়নে দেশের অর্থনীতিকে কয়টি ভাগে ভাগ করা যায়? 15টি খাতে ভাগ করা যায়। আমরা বেসিকের ক্লাসে পড়েছিলাম, একাডেমিক ক্লাসে। জিডিপির আচ্ছা, অ্যালায়েন্স যে দেশভিত্তিক গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন। অ্যালায়েন্স মনে রাখবেন, আমেরিকা তারা বিদেশিদের বলে এলিয়েন মানে অ্যালায়েন্স, অর্থাৎ উত্তর আমেরিকা, যুক্তরাষ্ট্র এবং কানাডা, তারা আমাদের কাছ থেকে যে পোশাক কেনে তাদেরকে বলা হয় অ্যালায়েন্স। আর ইউরোপিয়ানরা আমাদের কাছ থেকে যে পোশাক কেনে তাদের জোটকে বলা হয় অ্যাকর্ড। ACCORD। অ্যাকর্ড হলো ইউরোপিয়ান, আর অ্যালায়েন্স হলো উত্তর আমেরিকা। অ্যালায়েন্স উত্তর আমেরিকা হবে। ইউএস সংবিধান রচনা অনুমোদন ও চালু আমি তো লিখে দিয়েছিলাম। 1787 রচনা, অনুমোদন হলো 89, আর চালু হয়েছে 88, আর অনুমোদন চালু হলো 89। 87, 88, 89, 87, 88, 89। নিকার এবং জিইডি কি? নিকার মানে হলো ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিঅর্গানাইজেশন রিফর্মস, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, এটা হলো নিকার। আর জিএড মানে হলো জেনারেল ইকোনমিক ডিভিশন, সাধারণ অর্থনৈতিক বিভাগ। সাধারণ অর্থনৈতিক বিভাগ হলো জিইডি, এটা অর্থ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। আর নিকার হলো এটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্তর্ভুক্ত। নিকার, ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, এটা হলো প্রধানমন্ত্রী কার্যালয়ের অন্তর্ভুক্ত। তারপরে হলো ইউর হলো অ্যাকর্ড। যারা একাডেমিক ক্লাস করে নাই তারা কীভাবে পড়বে? হ্যাঁ, আমরা তাদের জন্য ব্যবস্থা রাখছি ভাই, একটু ওয়েট করেন। এবার এত বেড়ে গেছে কৃষি, ইন্নালিল্লাহ। কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে? 18 অক্টোবর। আচ্ছা, আমি দেখি, এটা একটু দেখবো না। কালকের পত্রিকা আসছে নাকি? কালকের পত্রিকাটা বাই করে তো, অর্থনীতি পাতাটা, প্রথম আলো অর্থ পাতা, গতকালকে দেখা নিয়ে আসে না, ওখানে নিয়ে গেছে, ওখানে ওই রুমে নিয়ে গেছে, ওর মধ্যে নিয়ে আস। আপনাদের ছুটি, ঈদের ছুটি থাকবে আপনাদের আগামী রবিবার থেকে পরের সোমবার এই পর্যন্ত বন্ধ থাকবে। তবে মঙ্গলবার দিন পরীক্ষাটা হবে, মঙ্গলবার এক্সাম হবে, নয়তো আমরা পরে পিছিয়ে যাব। এক্সাম মঙ্গলবার হবে, কিন্তু ক্লাস বন্ধ থাকবে। রবিবারও বন্ধ, সোমবারও বন্ধ, অর্থাৎ মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে। আর এই সপ্তাহে আপনাদের ক্লাস আছে কিন্তু, অর্থাৎ শুক্রবার শনিবার 2 দিনই ক্লাস হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দাঁড়ান, নেক্সট ইয়ারে জিডিপির প্রবৃদ্ধির হার নির্ণয় করে, রাইট। নেক্সট ইয়ার এটা হলো এখন থেকে লক্ষ্য ধরা হয়, রিফাত শামস সৈতি। বাংলাদেশ শিশু মৃত্যুর
প্রতি হাজারে জীবিত জন্মে এর সংখ্যা কত? প্রতি হাজারে জীবিত জন্মে প্রতি হাজারে মৃত্যু হলো 20 জন, তাহলে তো 980 জন হবে। কালকের পত্রিকা তো নাই, আপনি কোন পত্রিকা দেখছিলেন যে কৃষির কথা? তারিখ বলে বন্ধ দেব না, তার মানে 14 তারিখ হলো আগামীকালকে, 15 হলো বৃহস্পতিবার, 16, 17, 18 তারিখ থেকে বন্ধ। 18 তারিখ থেকে বন্ধ। আর কোরবানি তো হলো 21 তারিখ, বুধবার কোরবানি। বৃহস্পতি, শুক্র, শনি, রবি, বৃহস্পতি, শুক্র, শনি, অর্থাৎ 22, 23, 24, 25। আজকে কি বারে? মঙ্গলবার না? আজকে মঙ্গলবার, পরের মঙ্গলবার খোলা, মানে পরের মঙ্গলবার, তার মানে হলো 13, 20, 27 তারিখে খোলা। এত বন্ধ থাকবে কেন? এত বন্ধ থাকবে কেন? 27 তারিখ খোলা, শুক্র, শনি, রবি, হ্যাঁ লাগবে, 3 দিন লাগবে। সোমবার বন্ধ দিয়ে দিলাম। আচ্ছা 27 তারিখ একটু এখানে একটু ছুটি কাটান। 27 তারিখ পর্যন্ত বন্ধ। ঠিক আছে, আপনারা এত কম আজকে পরীক্ষা সিরিয়াসলি দিয়েন, আজকে পুরস্কার আছে কিন্তু। ওকে, আপনারা পড়েন। আর 9-10-এর ইতিহাস বই থেকে সভ্যতা পড়েন, 9-10-এর ইতিহাস বই থেকে সভ্যতা পড়েন, ওখান থেকে কোশ্চেন আছে। ও, ওটা কৃষি পণ্য রপ্তানি। আল্লাহ রে, সি, আপনি কি বললেন? খাইছেন তো রাকিবুল ভাই। 19.27, যেটা 103 কোটি ডলার, যেটা কৃষি রপ্তানি, কৃষি পণ্য রপ্তানি প্রবৃদ্ধি। ভাই, জিডিপিতে কৃষি প্রবৃদ্ধি না। ওরে আল্লাহ, 19.27, এটা হলো কৃষি রপ্তানি প্রবৃদ্ধি আয়, কৃষি রপ্তানি প্রবৃদ্ধি। ওটা কৃষি জিডিপিতে প্রবৃদ্ধি না, রপ্তানি। জিডিপি আর রপ্তানি আলাদা জিনিস। ওকে ভাই, তে বিল অফ রাইটস, রাইট। থ্যাংকস এ লট ভাইয়া। ঠিক আছে, পড়তে বসেন। ছুটি কম দেব না। আচ্ছা দেখি, আমাদের আরও সুযোগ আছে তো, শনিবার দিন ক্লাস নেই, তারপরে আমরা ছুটি তখন আরও ঠিক করে দেবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। এখন পর্যন্ত আজকে শেষ, পড়ে না। আর আগামীকালকে ঠিক ক্লাস কয়টায়? 7:30টায়। আগামীকালকে 7:30টায় ক্লাস, এবং প্রাচীন ইতিহাস। কালকে প্রাচীন ইতিহাস শেষ করব। প্রাচীন ইতিহাস থেকে যত কোশ্চেন আছে রেডি করে গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? ওকে, কালকে ক্লাস আছে। আল্লাহ হাফেজ।